সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোয়া খন্দকার। ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখায় তদন্তে এমন গরমিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেয়া হবে। বিজয়নগর কালভার্ট রোডে ওসমান হাদির উপর হামলার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত হয় হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি। নম্বর ঢাকা মেট্রো ল 546375। বিআরটি এর সার্ভার থেকে মালিকের তথ্য নিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার আব্দুল হান্নানকে আটক করে র্যাব। হান্নান আদালতকে জানান, মোটরসাইকেল তিনি 2 মাস আগে মিরপুরের একটি শোরুমে বিক্রি করেছেন, কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। হান্নানের কথার সত্যতা যাচাই করতে গেলে বড় ধরনের গরমিল সামনে আসে। হাতে আসে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটির বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য। সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই, তবে ভিন্নতা ব্র্যান্ড এবং মডেলে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের, আর বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটি হল সুজুকি জিক্সার। হান্নান যে শোরুমে বাইকটি বিক্রির কথা জানিয়েছেন, ওই শোরুমের স্বত্বাধিকারী জানালেন, পুরো বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে এসেছেন। হান্নান সাহেবের নামের একটি গাড়ি আমাদের শোরুমে সে বিক্রি করেছিল, কিন্তু এই মামলার সাথে জড়িত যে গাড়িটা নিয়ে, যেটা নিয়ে হান্নান সাহেব আটক ছিল, সেটা আমাদের কাছে বিক্রি করেন। এটা আমরা ক্লিয়ার করে দিয়ে আসছি, কারণ উনি যে গাড়িটা যে গাড়ি নিয়ে ঝামেলা, ওটা হচ্ছে ঢাকা মেট্রো ল 54 এটসেট্রা। আর আমাদের কাছে হান্নান সাহেব যে গাড়িটা বিক্রি করছিল, ওটা হলো ঢাকা মেট্রো ল 65। তো এই বিষয়টা আমরা মোটামুটি প্রশাসনের লোককে আশ্বস্ত করেছি। পল্টন থানার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল 546376। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখায় এই ঘটনা। এর কি জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে? ডিবি প্রধান জানান, মামলায় সম্পৃক্ততা পাওয়া না গেলে হান্নানকে অব্যাহতি দেওয়া হবে। মোটরসাইকেলটা 5-7 বোতল হয়েছে, মোটরসাইকেলটা কোথায় থেকে কোথায় গেছে এটা জানতে হবে পার্টিকুলারলি। এবং কিছু লোককে আমি না শুরু করতেছি, আমরা দেখি, আমরা ওই জিজ্ঞাসাবাদ করতেছি, তো জিজ্ঞাসাবাদ করে তারপরে সিদ্ধান্ত নেব। হান্নানের পরিবারের অভিযোগ, তাদের কোনো কথাই শুনেনি আইনশৃঙ্খলা বাহিনী। ভুল, ওইটা আমরা সবাই বলছি যে আইসা যে আমরা বুঝতে পারিনি। আপনার যেমন আইলেন এরকম আইসা ঢুকে গেল, যে গাড় মারিয়ে ঢুকে যে ভজর রাজান দেয় তখনই লিয়ে যে চলে গেল আমার ধানকে। আমি তাও কইছি যে আপনারা এমনি করছেন কেনে, আমার ধান কিছু জানে না, আপনারা এমনি করছেন কেনে। মেলা দিন থেকে তো আর হুন্ডা মুন্ডা নাই, তো সোনার ওপরে বোঝা চাপিয়ে দিলে, দোষীকে দোষী করে দিলে। এদিকে হামলার ঘটনায় ব্যবহৃত আসল মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। তাদের অনুসন্ধান, মোটরসাইকেলটির প্রথম মালিক আব্দুর রহমান নামে এক ব্যক্তি, পরে শহীদুল, রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনোয়ারুল ও তার কাছ থেকে আবার ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি কিনেছিল। সব মিলিয়ে 8 ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। মোটরসাইকেলের মালিকানা নিয়ে যখন এত কিছু, তখন ন্যায় বিচারের জন্য আদালতের দিকেই তাকিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভুলের শিকার হান্নান ও তার পরিবার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফিরিয়ে দেয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শুরুতেই বাধা দিয়েছে পুলিশ। বিকেল 3টার পর থেকে রামপুরা ব্রিজে জড়ো হয় 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য।
লং মার্চ এগোতে না পারায় জুলাই ঐক্যের লোকজন প্রগতির সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানান তারা। এছাড়াও তারা জানান দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে, তাই তারা মার্চ টু হাই কমিশন কর্মসূচি নিয়েছেন। বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয়, যেটা কিনা ভারত করতেছে। আমি ভাইকে গুলি করা হয়েছে ঢাকায়, গুলিকে দেওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায় কাজী ভাইকে গুলি করার পিছনে কারা জড়িত। নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন দলে নেবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন হাই কমিশনার। পরে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। আরও বলা হয়, ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এমন কোনো কার্যক্রমের ব্যাপারেও অবহিত করা হয়েছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করে ভারত। বাংলাদেশের জনগণকে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও জানিয়েছে দিল্লি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে মিশনের নিরাপত্তা নিশ্চিতের তাগিদও দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি আর বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক আগে থেকেই টানাপোড়েন চলছে, সেটাতে নতুন মাত্রা যোগ হলো কিনা বলা কঠিন। উপদেষ্টা বলেন, হাসনাত আবদুল্লাহ যে পদত্যাগের দাবি তুলেছেন সেটি কোনোভাবেই সরকারের অবস্থান নয়। তিনি আরও বলেন, ভারতে বাংলাদেশ মিশন ছোট করার কোনো কথা এখনও সরকার ভাবছে না, তবে প্রয়োজনে তা করবে ঢাকা। এ সময় উপদেষ্টা আরও জানান, গতকাল রাত পর্যন্ত দেশে আসার জন্য কোনো ট্রাভেল পাস বা ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটি শব্দ উচ্চারণ করে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। তবে এখনও প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া দেখা যাচ্ছে না। দিন যত গড়াবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা ততই বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। তবে এখনও ডিসি অফিস এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না। ঢিলেঢালাভাবেই চলছে মনোনয়নপত্র সংগ্রহ। 15 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর রাজধানী ঢাকার 3টি স্থান থেকে পত্র নিয়েছেন মাত্র 6 জন। তারা হলেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টি থেকে SM আনিসুল হক সেলিম, একই আসনে বিএনপির MA কাইয়ুম, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুল ইসলাম, ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক সুজন। ঢাকা মহানগরীর 186, ঢাকা 13 অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা এবং 188 ঢাকা 15, এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এছাড়া ঢাকা 15 আসন থেকে আরও একজন প্রার্থী গণফোরাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি ঢাকা 13 আসন থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই চিত্র বিভিন্ন জেলায়। টাঙ্গাইলে এখন পর্যন্ত 4 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। দিন যত গড়াবে প্রার্থীদের আনাগোনাও ততই বাড়বে বলে আশা রিটার্নিং কর্মকর্তাদের। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে যাচ্ছি। এ জেলায় ইতিমধ্যে 163টি ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে 4 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
আশা করছি যে 29 ডিসেম্বর যে নির্ধারিত তারিখ রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এই নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে তারা জমা প্রদান করবেন। খুলনায় প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া নেই। 6টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 12 জন। এর মধ্যে খুলনা 3 আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল সহ 2 জন, খুলনা 4 আসনে 2 জন, 5 ও 6 আসনে 1 জন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে, এটা কিন্তু একটা ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনটা যেন আমরা সবার কাছে গ্রহণযোগ্য হয়, বিশেষ করে আমাদের রাজনৈতিক দল ভোটার যেন তারা তাদের প্রার্থী পছন্দের প্রার্থীকে সুন্দরভাবে ভোট দিতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, সেই একটা পরিবেশ, উৎসবমুখর পরিবেশ আমরা তৈরি করতে চাই। 29 ডিসেম্বর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। এদিকে নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। আর এমনটা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি, আর বলেন প্রার্থীদের কাছে অস্ত্র রাখা ইসির আচরণবিধির সাথে সাংঘর্ষিক নয়। জমা নেওয়া আর উদ্ধারের ভিতরে পার্থক্য আছে। এটা যদি ভালো কথা, এটা যদি আমি নির্বাচন কমিশনে বলবো যে আপনারা অনেকেই মনে করেন যে এটা আমি বলবো, এবং সেটা এবং ইউজুয়ালি এটা তো নেওয়া হয় না, খুব মানে নির্বাচনের একটা নির্দিষ্ট সময়ের আগে এটা নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন আমার সাথে বা আমাদের সাথে কারোর সাথে আলোচনা হয়েছে এটা নেই। কাজে এটার ব্যাখ্যা যদি প্রয়োজন হয় তার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাই এটা ভালো ব্যাখ্যাটা দিতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন কে করবে আর কে করবে না এটা একান্তই নিজের বিষয়। নির্বাচন একটি বড় শব্দ হলেও আজকের দিনে এখানে সবাই নিরাপদে উপস্থিত হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও শিল্প পুলিশ 4 ইউনিটে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় ভারতীয় দূতাবাস বন্ধ হওয়া প্রসঙ্গে করা অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই তথ্যটি তিনি মাত্রই শুনেছেন। সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে এক পক্ষ তলব করলে অন্য পক্ষ করে, এটাই নিয়ম। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসীদের গুলিতে আহত ওসমান হাদির সুস্থতায় দোয়া চান উপস্থিত সবার কাছে। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা তার যার ব্যক্তিগত। এটা ব্যতীত তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। তা আপনারাও আজকে সবাই তো এখানে আসছেন, আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি ওরা নিরাপত্তার সংকট আছে, আমরা কেউ আসবো না। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়ার সঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করেই 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। আর এই সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারে নির্বাচন সহজ নয়। আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় 1.5 দশকের স্মৃতি রোমন্থন করেন, তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি
কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। তো এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যে কোনো কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। কম্পালসারি। আরিফিন শাকির, যমুনা নিউজ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নানান প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ইতিমধ্যেই তার থাকার জন্য প্রস্তুত করা হয়েছে গুলশান এভিনিউর একটি বাসা। নয়াপল্টন ও গুলশানের কার্যালয়ে তারেক রহমানের বসার ব্যবস্থাও করা হচ্ছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘ সময় পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করেছে দল। এই কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও দলের 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের নেতারা এই কমিটিতে আছেন। তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হবে তা নিয়ে দফায় দফায় বৈঠকও করছেন নেতারা। আর জানা গেছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এই খাতকে দালালের প্রতারণার জাল থেকে বের করতে হবে। আর এই কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের দৌরাত্ম্য। এ বিষয়ে সরকারের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। দালাল, এর থেকে বের হবার কোনো উপায় নাই। একটা দালাল বেষ্টিত জগৎ। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে। ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। প্রফেসর ইউনূস বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজ বৈধ নয়। এর কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। প্রথম কথা হলো, তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। একাধিক দেশের একই অভিযোগ। আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? অভিযোগ একটাই, জালিয়াতি। কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি? কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি না? সেটি হলো চ্যালেঞ্জ। এটা তো টাকার বিষয় না, এটা সিস্টেমের বিষয়। বাংলাদেশকে তারুণ্যের খনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের এই শক্তিকে যথাযথ ব্যবহার করতে হবে। এজন্য দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর চাইতে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। দেশের অর্থনীতিতে অবদান রাখা কয়েকজন প্রবাসী ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে 500 শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তথ্য প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তার মধ্য থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যায় 3টি অভিযোগ আমলেও নিয়েছেন ট্রাইব্যুনাল। জলদস্যু দমনের নামে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানায় প্রসিকিউশন। জিয়াউল হাসানের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী সহ 300 জনকে গুম ও হত্যার তদন্ত চলছে বলেও জানা যায়।
আওয়ামী লীগের আমলে গুম এবং বিচার বহির্ভূত হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। ট্রাইব্যুনালে এমন দাবি জানিয়ে প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য মিলেছে। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জন এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে অন্তত 50 জনকে হত্যার 2টি অভিযোগ আনা হয়। কিভাবে গুম করে হত্যা করা হতো সেই নৃশংস বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো যাতে লাশগুলো কখনো ভেসে না ওঠে। এছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে 3টি অপারেশনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে। একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরাভোলা। তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2 জন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। শুধু তাই নয়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, সাজিদুল হক সুমন সহ 3 শতাধিক মানুষকে গুমের তথ্য প্রমাণ মিলেছে বলেও জানায় প্রসিকিউশন, যার তদন্ত চলছে। এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে আওয়ামী লীগের আমলে জিয়াউল আহসানকে পদোন্নতি দেওয়া হয় বলেও জানায় চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এজলাস কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বুধবার বিকেল 3টার দিকে নতুন এই এজলাস উদ্বোধন করেন তিনি। এই সময় তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ও ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য বিচারকরা। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলের গুম, খুন সহ 24শে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার এখন 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল 2-এর কার্যক্রম চলছিল, আর ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম চলছে মূল ভবনে। টানা সংস্কার কাজ শেষে উদ্বোধনের পর এখন থেকে নতুন এজলাসে চলবে ট্রাইব্যুনাল 2-এর বিচার কাজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে পালাতে সহায়তা করা মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলা সম্পর্কে আরও খবরাখবর জানাবেন সিএমএম কোর্ট থেকে আমার সহকর্মী রেদওয়ান আমার সঙ্গে যোগ দিয়েছেন। রেদওয়ান, অভিযুক্ত ফয়সালের বাবা মাকে তো গ্রেফতার করা হয়েছে এবং সেই সাথে এই মামলায় আমরা একটু আমাদের বাকি খবরাখবর জানাবেন। মূলত গতকাল রাতে র্যাবের একটি অভিযান থেকে কিন্তু তার বাবা মাকে গ্রেফতার করা হয় এবং আজকে তাদের এই সিএমএম কোর্টে হাজির করার পর কিন্তু আদালত নির্দেশ দিয়েছে তাদের 164 ধারায় যে জবানবন্দি, সেই জবানবন্দি দিতে রাজি হয়েছে। মূলত তারা যেটি বলছিলেন যে এই হত্যাকাণ্ড, এই হত্যা চেষ্টার ঘটনায় যারা এই মূল অভিযুক্ত ফয়সাল করিম, তিনি কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন, তার সহযোগী কারা কারা, সবকিছু ইনফরমেশন যেগুলো আছে সবগুলোই কিন্তু তিনি এই জানার
জন্যই তাদের এই দুজনকে জবানবন্দিতে নেওয়া হয়েছে। এছাড়াও আরেকজন গ্রেফতারকৃত আসামি নুরুজ্জামান ওরফে উজ্জ্বল, তাকে কিন্তু তদন্তকারী কর্মকর্তা তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন এবং জসিতা ইসলামের আদালত কিন্তু তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মূলত গুলি চালানোর পর হাদিকে গুলিবিদ্ধ করার পর তিনি পালিয়ে যেখানে গিয়েছিলেন সেখানে মোটরসাইকেলটি রেখে একটি মাইক্রোবাসে করে মূলত তিনি পালিয়ে যান এবং সেই মাইক্রোবাসটি যার থেকে ভাড়া নিয়েছিলেন তিনি মূলত এই নুরুজ্জামান উজ্জ্বল, এবং তাকে আজকে আদালতে হাজির করা হয় এবং তারপরে কিন্তু তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং তারপর থেকে এই যতজন আসামি রয়েছে তাদেরকেও ধরার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তকারী কর্মকর্তারা জানান যে ইতিমধ্যেই তার যতগুলো সহযোগী অবস্থান ছিল তাদের অবস্থান চিহ্নিত করে তাদের শনাক্ত করে কিন্তু তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং প্রত্যেকের এই জবানবন্দিগুলো একত্রিত করে কিন্তু যে তার যে গুলিবিদ্ধ করার যে মাস্টার প্ল্যান সেটি উদ্ঘাটন করা সম্ভব হবে বলেও কিন্তু জানিয়েছেন। ছোয়া রেদন, অনেক ধন্যবাদ আপনাকে। পাবনার ঈশ্বরদীতে চাচাতো ভাইয়ের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা। সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লা। পুলিশ জানায় আগের দিন নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটে। সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যায়। এক পর্যায়ে বাঘ বিতণ্ডা হলে জহুরুল মোল্লা ও তার ছেলে গুলি শুরু করে। এ সময় বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। রাজধানীর পুরান ঢাকার ইসলামাবাগে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের থাকা 8তলা ভবন সহ 4 থেকে 5টি টিন শেড বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরে 1:30টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 11 ইউনিট প্রায় 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাব্বির প্লাস্টিক সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়, তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কি কারণে আগুন লেগেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। আগুনটা পিছন থেকে আসার কারণে আমরা বুঝি নাই, অতি দ্রুত আগুনটা ছড়ায় যায়। খুবই সরু রাস্তা, একজন মানুষ সঠিকভাবে হেঁটে যেতে পারে না। এর ভিতর দিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের। কোন বিবেকের প্রেক্ষিতে এই ধরনের বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং ভাড়া দেয় আমরা ঠিক বুঝি না। আসলে এগুলা প্লাস্টিক কারখানা না প্লাস্টিকের দোকান না খেলনা দোকান, এগুলো কিছুই ডিফাইন করা যাবে না। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা কার্যক্রম 1 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। আদালতের এই নির্দেশের ফলে আগামী 21 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত এই পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। আদালতের রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক ফারুক হোসেন ও 2 জন অভিভাবক 10 ডিসেম্বর রিটটি করেন। জননিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান খুবই দুর্বল। পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে না পারলে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশন আয়োজিত নাগরিক সংলাপে এমন মতামত তুলে ধরেন বক্তারা। জানান, নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঐক্য জরুরি। সংলাপে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টা সহ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানানো হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, নয়তো জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নাগরিক সংলাপে এমনটাই মত বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের। সকালে যমুনা টেলিভিশন ভবনে নিরাপত্তা ও অধিকার কি চাই কি পাচ্ছি শীর্ষক সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টিভি। সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। স্বাগত বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথরিন সেসিল। In September, 57.5% named law and order as their top concern.
আলোচনায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টা সহ খুন, সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, জননিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সরকার। একজন রিকশা চালক যেমন ভীত, তেমনি একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিও কিন্তু এই জায়গাটাতে ভীত। আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে। আমরা বলতে পারি, আমরা এক বাক্যে বলে দিতে পারি যে তৎকালীন স্বৈরাচারের সময়ে এরা যা করেছে তার তুলনায় অনেক কম, কিন্তু একটি ঘটনাও 5ই আগস্টের পর আমরা আসলে দেখতে চাই না। সিভিল সোসাইটির পক্ষ থেকে, পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে অ্যাওয়ারনেস বিল্ডিংটা করা এবং পলিটিক্যাল পার্টিগুলোর কমিটমেন্ট শো করা যে আমরা যেখানেই থাকি না কেন নারীর প্রতি সহিংসতার ব্যাপারে আমরা অনেক বেশি আগুয়ান থাকব। বিশেষজ্ঞদের সাথে দ্বিমত করেননি রাজনীতিবিদরাও। বলেন, জননিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন ও পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাবই প্রধান অন্তরায়। বিগত সময়ে বাংলাদেশে এই ল অ্যান্ড অর্ডার নিশ্চিত হয় নাই শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে আমাদের যে এক্সিস্টিং আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করার কারণে। জননিরাপত্তা আমাদের কেন বিঘ্নিত হচ্ছে, এটার মূল দায়িত্বটা পালন করে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু আপনি দেখবেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে এমন নগ্ন দলীয়করণ বিগত সরকারটা করেছে যে তাদের মধ্যে পেশাদারিত্বের কোনো জায়গাটা ছিল না। এই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে তা থেকে উত্তরণ না হলে জননিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। পলিটিক্যাল পার্টিজান ইনস্টিটিউশনগুলো আমরা গত 16 বছরে বেশি দেখেছি, তার আগেও ছিল না এটা বলবো না, যে পলিটিক্যাল কনসিডারেশনে কিন্তু রিক্রুটমেন্টগুলো হয়। এইটার কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে। সংলাপে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সাইবার মনিটরিং ইউনিট গঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সচেতনতারও আহ্বান জানানো হয়। সাইবার বুলিংটা এত বেশি নরমালাইজ করে ফেলেছি আমরা কিন্তু এই ব্যাপার নিয়ে খুব বেশি উচ্চকিত না। নারীদের এই যে হয়রানি সাইবার স্পেসে, এটার জন্য আলাদা একটা টিম গঠন করার। চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূলের পাশাপাশি বিদেশি শক্তির হস্তক্ষেপ রোধে জাতীয় ঐক্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের তাগিদ দেন বক্তারা। আমাদের মেইন যেই ইন্টারন্যাশনাল প্রবলেমগুলা সবগুলা রিলেটেড টু ইন্ডিয়া। ইভেন আমাদের যে ডোমেস্টিক অনেক ইস্যুগুলো আছে, মাদক বলেন, সন্ত্রাস বলেন, এখন তো অ্যাডেড ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী রেজিমের যে আগের দোসরা ছিল তারা। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত। সংলাপে শঙ্কা জানানো হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা বিঘ্নিত ও এ সংক্রান্ত সংকট আরও বাড়বে। তবে তা মোকাবেলা করতে হবে শক্ত হাতে। আমাদের সামনের দিকে যেটা বেশি ফোকাস করা উচিত সেটা হচ্ছে যে এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।